এখনো যথেষ্ট আশঙ্কার দোলাচল রয়েছে যে আদালত কক্ষের ভেতরেও কি কালকের ঘটনার পুনরাবৃত্তি আজকে কি হবে না, এটা একটা আশঙ্কা থাকছে। কিন্তু তারপরেও যে সাহসিকতা তিনি পরিচয় দিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছেন কিন্তু ইসকন কর্তৃপক্ষ। তার কারণ আমরা জানি যে 15ই নভেম্বর গ্রেফতারের পরে 16 তারিখে যিনি আইনজীবী রিগান আচার্য তিনি চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করেছিলেন, তাকে মারধর করা হয়, তার চেম্বার ভাঙচুর করে দেওয়া হয়। এখন এই মুহূর্তে তিনি আত্মগোপন করে রয়েছেন। এর আগের শুনানি দুদিন আগে তারই অর্থাৎ চিন্ময় কৃষ্ণের অ্যাডভোকেট প্যানেলে থাকা রমেন রায়কে এমনই মারধর করা হয়েছে যে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ফলত এই একাধিক যে ঘটনা সামনে আসছে সেটাকে সামনে রেখে রবীন্দ্র ঘোষ যেভাবে সামনে এসেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের যা সংখ্যালঘুদের উপরে যে অন্যায় অত্যাচারের খবর সামনে আসছে, সেখানকার ভাইরাল ভিডিও সামনে আসছে, সেখান থেকে অবশ্যই ইসকন কর্তৃপক্ষের তরফে তারা ধন্যবাদ দিচ্ছেন রবীন্দ্র ঘোষকে যে এমতো পরিস্থিতিতে তিনি গতকালকে এই মামলা এগিয়ে আনার জন্য তিনি আবেদন করেছেন। গতকালকে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে, আজকে তাকে দেখা গেল যে ওকালতনামাকে হাতে নিয়ে তিনি আদালতে ভেতরে প্রবেশ করলেন এবং আর কিছুক্ষণের মধ্যে সওয়াল জবাব পর্ব শুরু হবে এবং তারপরে কিন্তু দেখার যে সেখানে আর এ ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। চিন্ময় কৃষ্ণের হয়ে আমরা দেখেছি এর আগেও আইনজীবীদের উপর মারধর থেকে শুরু করে তার যার প্যানেল রয়েছে 73 জন আইনজীবী যে প্যানেল রয়েছে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইন বা এক্সপ্লোসিভ অ্যাক্ট দেওয়া হয়েছে। ফলত কোনো না কোনোভাবে বিভিন্নভাবে অলিখিত ফরমান হোক, কখনো ফিজিক্যালি অ্যাসল্ট করা হোক, বিভিন্নভাবে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল জবাবকে পিছিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন আইনজীবীদের একাংশ এবং এই গোটা বিষয়তে কিন্তু কার্যত নিশ্চুপ বাংলাদেশ প্রশাসন। ফলত তাদের মদত কি এর নেপথ্যে রয়েছে? তারা কি চান না যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের আইন মানে একেবারে তিনি লিগালি এই ব্যাপারটাকে তিনি তার বার্তাকে সামনে রাখতে পারুক বা তিনি তার আবেদনকে সামনে রাখতে পারুক? এই প্রশ্নগুলো কিন্তু একের পর এক ঘটনার ক্ষেত্রে সামনে আসছে। এখন দেখার যে আজকে তিনি এই সওয়াল জবাব করতে পারেন কিনা। যদি ইসকন কর্তৃপক্ষ তারা কিন্তু গতকাল থেকে রবীন্দ্র ঘোষের পাশেই দাঁড়িয়েছেন, তারা অনবরত এখান থেকে বাংলাদেশের যে ইসকন কর্তৃপক্ষ তার সাথে তারা যোগাযোগ রাখছেন এবং বিক্রম মিশ্রি অর্থাৎ বিদেশ সচিবের সোমবার দিনকে মিটিংয়ের পরে এই ঘটনা কিভাবে ফের ঘটলো এটা নিয়েও কিন্তু আশঙ্কা প্রকাশ করছে ইসকন কর্তৃপক্ষ। সুকান্ত, ধন্যবাদ। প্রাণনাশের হুমকি ছিল, এমনকি হামলাও চলে, কিন্তু তারপরও একেবারে নিজের সিদ্ধান্তে অবিচল রয়েছেন রবীন্দ্র ঘোষ। আর ইতিমধ্যে ওকালতনামা নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন চট্টগ্রাম আদালতে। তার আর্জি 2রা জানুয়ারির আগে যেন জামিনের মামলার শুনানির একটা দিন ধার্য করা হয়। তার আবেদন আজ গৃহীত হবে কিনা চট্টগ্রাম আদালতে তারই অপেক্ষা। শুধুমাত্র সংখ্যালঘু হিন্দু সমস্যায় পড়েছেন বলে রবীন্দ্র ঘোষ এগিয়ে এসেছেন এমনটা নয়। তিনি উদাহরণ দিয়েছেন এমন 10টি মামলা তিনি লড়েছেন যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মুসলমান ধর্মাবলম্বীরাও। মানবাধিকার যেখানেই আহত হয়, আঘাত পায়, সেখানেই তিনি এগিয়ে আসেন, এমনটাই বলছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম। 10টি ঘটনা আমি তদন্ত করেছি, সবগুলো মুসলমান, ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই অবস্থা তাদেরকে উদ্ধার করেছি। একটা দুইটা ঘটনা নয়, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্টে করেছি। এটা আমাদের মনের থেকে করি। মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। ইন্ডিয়াতে যে মাইনরিটি আছে মুসলমান অনেক আমার বন্ধু মানুষ আছে, তারা তাদের অধিকার দেখে। আমরাও এখানে যারা হিন্দু, আদিবাসী, বুদ্ধিস্ট, খ্রিস্টান বাস করে তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি, অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি। কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না আপনাকে ক্ষমা চাইতে হবে। আমরা দেশটা স্বাধীন করেছিলাম 71-এ, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না। ফর দি প্রোটেকশন অফ দ্য রাইটস অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি we want solidarity among the people of the country as a whole. এটা আমাদের মূল কথা। 3রা ডিসেম্বর যেদিন আদালতে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে আসা হয় সেদিন কিন্তু 51 জন আইনজীবীর একজনও আদালতে পৌঁছতে পারেননি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আইনি লড়াই লড়তে। কারণ কাউকে মেরে একেবারে আইসিইউতে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। কোনো আইনজীবীর অফিস ঘরে একেবারে ভাঙচুর চালানো হয়েছিল। একাধিক পুরনো মিথ্যে মামলায় তাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রাণ ভয় কোনো আইনজীবী আসেনি। এমনকি বাংলাদেশ সরকারও কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবীকে দাঁড় করায়নি। তারপরও এত হুমকি, এত হুঁশিয়ারি সত্ত্বেও রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু গতকাল একেবারে সুপ্রিম কোর্টের প্রবীণ এই আইনজীবী তিনি এগিয়ে এসেছেন। তিনি আর্জি জানাতে গিয়েছিলেন চট্টগ্রাম আদালতে যাতে 2রা জানুয়ারি পর্যন্ত
বিনা বিচারে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকে থাকতে না হয় এবং যাতে তার জামিন মামলার শুনানি আগাম করা যায় সেই আবেদন তিনি জানাতে গিয়েছিলেন। কিন্তু একেবারে ওকালতনামা যেটা প্রয়োজন সেই ওকালতনামা তার কাছে ছিল না, তাই গতকাল শুনানি হয়নি। সেই ওকালতনামা তিনি জোগাড় করেছেন। আজ তিনি ফের সেই ওকালতনামা নিয়ে পৌঁছে গিয়েছেন চট্টগ্রাম আদালতে। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি জানালেন দেখুন। বাংলাদেশে যা চলছে তা একটি লুম্পেন রাজ চলছে। মনে রাখবেন, বাংলাদেশের সংবিধান পুরোপুরি ভারতবর্ষের সংবিধানের কপি করা, অনুকরণ করা। আর্টিকেল অনুচ্ছেদ 27 পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে সমস্ত নাগরিকের, তারা হিন্দু হোক, মুসলিম হোক বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের, আইনের চোখে সমান অধিকার এবং প্রোটেকশন পাবার অধিকার রয়েছে। বলা রয়েছে যে লিগাল এইড দেওয়া হবে ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য কোর্ট। এখানে তো দেওয়া হচ্ছে না। এখানে 2000 সালে একটি লিগাল এইড সার্ভিসেস অ্যাক্ট তৈরি হয় বাংলাদেশে। অসহায়তার কারণে যদি কোনো আইনি সহায়তা না পেয়ে থাকেন, তাকে আইনি সহায়তা দেওয়া হবে। তবু এই হিন্দু সন্ন্যাসী পেলেন না কোনো আইনি সহায়তা। বাংলাদেশ ভারতবর্ষের সংবিধান কপি তো করলেন, কিন্তু ভারতবর্ষের সংবিধানের মহত্বটুকু ছেঁকে নিতে পারলেন না। এটা খুব দুর্ভাগ্যের। রবীন্দ্রবাবুর প্রতি আমার শুভেচ্ছা রইল।